আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মাসুদ টিভি 24 আপনাকে স্বাগতম। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে আমরা একজন অতিথিকে পেয়েছি যাকে কিছু প্রশ্ন করব আমরা। সর্বপ্রথম আমরা আমাদের অতিথি থেকে তার পরিচয়টা জেনে নিব, তারপর আমরা প্রশ্ন পর্বে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাসুদ টিভি 24-এর নিয়মিত দর্শক যারা আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। এবং আমাদের এই মাসুদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার পরিচয় দিতে গেলে পরিচয় এভাবে দিতে হয় যে আমি অতি সাধারণ একটা মানুষ, আপনাদের মতোই সাধারণ একটা জনগণ। আমার নাম আনোয়ার হোসেন। আমি এখনো অধ্যয়নরত অবস্থায় আছি এবং আমার সমাজসেবা নিয়ে একটু কাজকর্ম আমি সমাজে করি। এটাই আমার পরিচয়। আপনার পরিচয় দিয়েছেন। আপনি বলছেন সমাজ সেবা সংগঠনগুলোর সাথে আপনি কাজ করছেন এবং আপনি কতগুলা সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত এবং আপনার সংগঠনগুলোর কাজ কি যদি একটু দর্শকদের বলতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার রহমতে আমি সমাজ সেবামূলক একটা ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পেরেছি। এই জন্য মহান রবের দরবারে অসংখ্য শুক্রিয়া। এবং আল্লাহ তালা আমাকে অনেকগুলো সংগঠনের সাথে সম্পৃক্ত রেখেছেন। তার মধ্যে প্রথমত আমি নিজেই একটা সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। সেই সংগঠনের নাম হচ্ছে আল খিদমা ফাউন্ডেশন। দ্বিতীয়ত আরেকটি বৃহৎ সংগঠন, যেই সংগঠনে আমি সহপ্রচার সম্পাদক হিসেবে আছি, সেটা হচ্ছে যে আমাদের তারুণ্যার্থ সেবা ফাউন্ডেশন নামে একটি সংগঠন। সেই সংগঠনে আমি সহপ্রচার সম্পাদক পদে আছি। তারপরে আমাদের গ্রামের একটা সংগঠন আছে, আমোদপুর সমাজ সেবা ফোরাম। সেই সংগঠনে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি এবং এই সংগঠনটা আমাদের হিউজ পরিমাণ কার্যক্রম চলতেছে। আর বাকি সামাজিক বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত থাকি বিভিন্ন সময়। এবং আমার নির্দিষ্ট সংগঠন ছাড়াও বাকি আরও অন্যান্য সংগঠনের বিভিন্ন কার্যক্রমে আমাকে আমন্ত্রণ করা হয় বা আমি স্বেচ্ছায় অনেক সংগঠনের কার্যক্রমে যুক্ত হওয়ার চেষ্টা করি। এই হচ্ছে আমার সংগঠনের সংক্ষিপ্ত বিবরণী। মাশাআল্লাহ, আপনি অনেকগুলা সামাজিক সংগঠনের সাথে আছেন। এই সামাজিক সংগঠনগুলোর সাথে থাকার কারণটা কি? এটা আপনার স্পৃহা কি বা আপনার কিভাবে এটার স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে দেখেন, আমাদের বাংলাদেশ আমাদের অত্যন্ত স্বপ্নের একটা দেশ। কিন্তু এই স্বপ্নের দেশে আমরা আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারি না। মানুষের যে চাহিদা, সেই চাহিদাগুলো রাষ্ট্র থেকে পরিপূর্ণভাবে পূরণ করতে পারে না। এখনো যদি আমরা মানুষের সমাজের চিত্রগুলা দেখি, তাহলে দেখা যায় যে অনেক আ মানুষ আছে বা অনেক পরিবার আছে যারা একদম নিম্ন বিত্ত পরিবারের, একটা বেহাল অবস্থা। তো এই সমাজে এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো, এরপরে পথ-শিশু আছেন, হতদরিদ্র, আর্ত যে মানুষগুলো আছেন, সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো। আমি ১ম সংগঠনের স্পৃহাটা যেভাবে পাই সেটা হচ্ছে আমি একটা সংগঠন, তারুণ্য আত্মসেবা ফাউন্ডেশন যে নাম সংগঠনটা, সেই সংগঠনের একজনের সাথে আমার দেখা হয়। তো দেখা হওয়ার পরে তিনি আমাকে নিয়ে একজনের কাছে যান, যে একজন দরিদ্র ব্যক্তি, তাকে কম্বল দেওয়ার একটা বিষয়ে আমাকে নিয়ে যায় আর কি। সঙ্গে সাথী হিসাবে যায়, এভাবে গেলাম। যাওয়ার পরে আমি ওই ব্যক্তির অবস্থাটা দেখে বুঝতে পারলাম, ঘরে গিয়ে দেখি আমরা দিতে গেছিলাম কম্বল, কিন্তু শীতের, এই প্রচণ্ড শীতে আমরা গিয়ে দেখি যে তার যে খাট, খাট তো না, ওটাকে চৌকি বলে আর কি। ওই চৌকির উপরে সাধারণত একটা ত্রিফল বিছানো, আর তার উপরে একটা এই ছেঁড়া ফাটা এই কি বলে মাদুর, এটা বিছানো। আর উপরে একটা ওই ল্যাপ, আমাদের গ্রাম বাংলায় যেটাকে বলা হয় সেই ল্যাপ, তাও ওইটা অনেকটাই অনেক দিনের পুরনো। তো আমি তার এই বিষয়টা চিন্তা করলাম যে মানুষ আসলে এখনো কত কঠিন অবস্থায় আছে। তো সেদিন থেকে আমি নিয়ত করলাম যে আমার জায়গা থেকে আমি যতটুকু চেষ্টা করি
মানুষদেরকে সহযোগিতা করতে পারি। আমার দ্বারা হিউজ পরিমাণ একটা কাজ হবে সেটা আশা করি না। কিন্তু আমার জায়গা থেকে আমি অল্প কিছু হলেও যদি তাদের জন্য করতে পারি, এটাই আল্লাহ তাআলা হয়তো আমার এর উসিলায় অনেক নাজাতের ব্যবস্থা করে দিবেন, অথবা আল্লাহ তাআলা আমার কোনো না কোনো একটা কল্যাণ আমাকে দান করবেন। সেই দিক থেকেই মূলত আমার এই সমাজ সেবার মধ্যে আসা এবং এই স্পৃহা পাওয়া আর কি। মাশাল্লাহ। যদিও আপনি সামাজিক সংগঠনের লোক, যদিও আমাদের প্রেক্ষাপটে আমরা বিভিন্ন প্রশ্নে রাজনৈতিক প্রশ্ন ঢুকে যায়, ওই ক্ষেত্রে একটা প্রশ্ন করতেছে, সেটা হচ্ছে সামাজিক সংগঠনগুলা যে দলগুলা করে তার ভিতরে বৃহত্তম দল হচ্ছে বাংলাদেশের জামাত ইসলামী, যারা সামাজিক সংগঠন বিভিন্ন কাজে নিয়োজিত। এই বাংলাদেশ জামাত ইসলামের সামাজিক কাজ আপনি কিভাবে মূল্যায়ন করেন এবং তাদের কে নিয়ে আপনার চিন্তা ভাবনা কি, তাদের মতবাদ সম্বন্ধে আপনার চিন্তা ভাবনা কি? আসলে বাংলাদেশ জামাত ইসলামী যেমন একটা রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক দল, ঠিক তেমনি একটা সামাজিক সংগঠন হিসেবেও তাকে বিবেচনা করা যায়। আপনারা লক্ষ্য করলে দেখবেন, বা আমরা এতদিন লক্ষ্য করে যেটা দেখতে পারছি, বুঝতে পারছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক কার্যক্রম যেভাবে যতটুকু গুরুত্বের সাথে করে এবং যতগুলো কার্যক্রম করে, তার চাইতে আরো বেশি সংখ্যক কাজ তারা সামাজিক উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে থাকে, বা তারা এই কাজগুলো বেশি করে। এই ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির আমার মনে হয় জামাতের চাইতে আরো এগিয়ে। ইসলামী ছাত্র শিবির সামাজিক কার্যক্রম আরো বেশি করে। সেই দিক থেকে যেহেতু আমি একজন সমাজ সেবামূলক কাজে নিয়োজিত, বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত, তো এই দিক থেকে আমি রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীকে সামাজিক কাজে আমার দৃষ্টিতে আমি বেশিই পাই। সেই হিসাবে এই দলের প্রতি আমার একটা আন্তরিকতা কাজ করে, এবং আমি দোয়া করি যেন এই দলটা সামাজিক কাজের পাশাপাশি যদি ওরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে ইনশাল্লাহ, তাহলে তারা ব্যাপক পরিসরে সেই সেবামূলক কাজটা করতে পারবে। এবং যদি রাষ্ট্রীয় তদারকিতে সমাজ সেবামূলক কাজটা করতে পারে, তাহলে সকল শ্রেণীর মানুষের মধ্যে তার একটা পজিটিভ প্রভাব ফেলবে বলে আমি আশা করি। ধন্যবাদ আপনার মতামতের জন্য। যদিও রাজনৈতিক প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন চলেই আসে, সেটা হচ্ছে আপনি ছাত্র শিবিরের প্রশংসা করছেন। আসলে ছাত্র শিবির সম্বন্ধে আপনার মতামত কি, এবং সমসাময়িক যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে ছাত্র শিবিরের ভূমিধস বিজয় হয়েছে, তো এটা সম্বন্ধে আপনার মতামত কি? ধন্যবাদ। আমাকে ২ টা প্রশ্ন করা হয়েছে। ছাত্র শিবির সম্পর্কে মতামত এবং ছাত্র শিবিরের সাম্প্রতিককালে বিজয়ের আ সম্পর্কে মতামত। দেখেন, আমি ছাত্র শিবিরের সাথে কোনোভাবে জড়িত না, বা তাদের সাংগঠনিক কাঠামো আমার সম্পূর্ণরূপে জানা নেই। তবে আমি আমার গবেষণায়, বা আমি তাদের কিছু ২-১ জন মানুষের সাথে কথা বলা, চলাফেরার দ্বারা যতটুকু বুঝলাম যে ইসলামী ছাত্র শিবির মূলত রাজনৈতিক কোনো সংগঠন নয়। এটা হচ্ছে মানে ইসলামী ছাত্র শিবিরের মধ্যে একজন ব্যক্তি, যখন একজন স্টুডেন্ট এসে ইসলামী ছাত্র শিবিরে যোগদান করে, ইসলামী ছাত্র শিবিরের কাজ হচ্ছে সেই স্টুডেন্টকে একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে দিবে। সে সমাজে এমন একজন মানুষ হিসেবে তাকে তৈরি করে দিবে যেন সে সমাজটাকে তার নিজের মতো করে, নিজের মনে করে, এবং এই সমাজের জন্য সে একটা কিছু কাজ করে, এবং ইসলামী মূল্যবোধও তার ভিতরে জাগ্রত করে দেয়, যেন আল্লাহ তাআলার ভয় থাকে। শুধু দুনিয়ার সেবা করলেই হয় না, নিজের জন্য আখিরাতকেও তৈরি করতে হবে। তো সেই বিষয়টা ইসলামী ছাত্র শিবির করে। দ্বিতীয়ত ভাই প্রশ্ন করছেন আহ, যে ভূমিধস বিজয়ের কারণ কি? দেখেন, আমি তো বললাম যে সমাজসেবা যেহেতু আমার একটা কাজের অংশ, সেই হিসাবে এ- এটা আমি বিশ্লেষণ করতে পারি খুব ভালোভাবে। দেখবেন, ঢাবিতে ৫ই আগস্টের পর থেকে অর্থাৎ স্বৈরাচার পতনের পর থেকে ইসলামী ছাত্র শিবির যে কার্যক্রমগুলো, দেখবেন রাজনৈতিক কার্যক্রমের চাইতে তারা সেবামূলক কার্যক্রম করছে। তাদের দ্বারা স্টুডেন্টসরা অনেক বেনিফিটেড হয়েছে, অনেক দিক থেকে তারা এই সুবিধা লাভ করছে, এবং ছাত্রদের সাথে তারা একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে সেবামূলক কাজের মাধ্যমে, যার প্রতিফল হিসেবে এই ভূমিধস বিজয় উপহার পাইছে। এটা ইসলামী ছাত্র শিবির না, অন্য যে কোনো ছাত্র সংগঠনও যদি এইভাবে কাজ করত, এবং স্টুডেন্টদের সাথে সরাসরি সাক্ষাৎ, তাদের সাথে সম্পর্ক স্থাপন, মত বিনিময়, ভালোবাসা,
এবং সেবা এই সবগুলো সমন্বয়ে যদি অন্যান্য ছাত্র সংগঠনও সম্পর্ক রাখতো তাহলে আশা করা যেত যে অন্যান্য সংগঠনগুলো এরকম ভূমিধস বিজয় তারা অর্জন করতে পারত। তো আমি এটাই মনে করি যে ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ের পিছনে তাদের নিঃস্বার্থ এবং সেবামূলক কাজগুলোই বেশি ভূমিকা রাখছে বলে আমি মনে করি। জি, আরো দুইটা প্রশ্ন আমি একসাথে করতে চাই। সেটা হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি একটা ইসলামী ঐক্যজোট হতে যাচ্ছে ইসলামী দলগুলো নিয়ে, সেটার মতামত এবং নির্বাচন নিয়ে আপনার চিন্তা ভাবনা কি, সেটা যদি আপনি একটু দর্শকদের জানাতেন। ইসলামী ঐক্যজোট নিয়ে আমার মতামত হচ্ছে, দেখেন, অতীতে ইসলামিক দলগুলোর কি ভূমিকা ছিল সেটা এই মুহূর্তে বিবেচনা করা, তা সেই ভূমিকার উপর ভিত্তি করে এখন বিভেদ তৈরি করা, এটা আসলে একটা ভুল সিদ্ধান্ত। দেখেন, বাংলাদেশের ইতিহাসে ইসলামিক দলগুলোর এরকম একটা সুবর্ণ সুযোগ, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার এরকম সুবর্ণ সুযোগ আর আসেনি। এটা এমন একটা সময়, এই সময়ে যদি ইসলামী দলগুলোর সদিচ্ছা থাকে এবং তাদের যদি ঐক্যের মন মানসিকতা থাকে, তাহলে বাংলাদেশের মুসলিম সহ দেশপ্রেমিক যত নাগরিক আছে, মুসলিম ও মুসলিম সকলের প্রত্যাশার বাস্তবায়ন ঘটাতে পারবে যদি ইসলামী দলগুলো ঐক্য হয়। এবং এটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী দলগুলোর ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঐক্য ছাড়া বাংলাদেশের আসলে চিন্তাই করা যায় না। এক তো ইসলামিক দল, দ্বিতীয়ত ইসলামিক দল মানেই এটা বুঝতে হবে যে বাংলা ইসলাম দেশপ্রেমিকের দেশ দেশপ্রেম এটা খুব ভালো করে শিখায়। তো ইসলামী দলগুলো রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের মঙ্গল হবে, জনগণের স্বার্থের কাজ করবে, এটাই স্বাভাবিক। এবং এই রাষ্ট্র ক্ষমতাটা দখল করার জন্য ইসলামী দলগুলোর ঐক্য একান্তই প্রয়োজন। দ্বিতীয়ত, নির্বাচনের যে বিষয় সেটা হচ্ছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার যিনি আছেন, এই যে সরকারটা, এই সরকারের যে ম্যান্ডেট ছিল বা আমাদের বিপ্লবের পরে আমাদের যে প্রত্যাশা এই সরকারের কাছে ছিল, আমরা এই পর্যন্ত আজকে কত মাস, প্রায় এক বছরের উপর হয়ে গেছে, আমরা সেই প্রত্যাশাগুলো পাইনি। আমাদের প্রত্যাশা সরকার পূরণ করতে পারেনি। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে একটা বিচার, সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের যে বিচারটা, এই বিচার নিয়ে কোনো আশানুরূপ আমরা কার্যক্রম দেখি নাই। তো আরও আনুষঙ্গিক প্রাসঙ্গিক সরকারের ব্যর্থতা ছিল, আছে। এখন পর্যন্ত সরকারের সফলতা মানে সেই লেভেলের কোনো সফলতা আমরা দেখতে পাচ্ছি না। সেই হিসাবে নির্বাচন নিয়ে আমি আমার ওপিনিয়ন যদি জানাতে চাই, তাহলে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হয়ে যাওয়া উচিত। তার আর বিলম্ব না করলেও হবে। কারণ একটা সরকার আমরা কখন চাই? যখন এই সরকারের দ্বারা আমাদের ম্যান্ডেটগুলো পূরণ হচ্ছে, আমাদের প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে। এই সরকারের দ্বারা সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে, আঞ্চলিক অখণ্ডতা আমাদের নিরাপদ। এরকম আশা প্রত্যাশা যদি আমরা দেখতে পাই, তাহলে ওই সরকারের দীর্ঘমেয়াদীতা আমরা আশা করি। কিন্তু যেহেতু আমরা সরকারের ব্যর্থতায় বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থতাই আমরা অবলোকন করছি, সেক্ষেত্রে আমরা মনে করি যে ডক্টর ইউনূসের নির্ধারিত যে সময়, ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাওয়া উচিত। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিয়ে আপনার মতামত কি? এই মতামত আসলে এটা অত্যন্ত কঠিন একটা প্রশ্ন। দেখেন, বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দলগুলোর ওদের আশাগুলো, ওদের চিন্তা ভাবনাগুলো আসলে বোঝা কঠিন। বর্তমানে দেখেন, স্বৈরাচার পতনের পর আমরা প্রত্যেকটা দলের প্রতি যদি লক্ষ্য করেন, দেখবেন তাদের দলীয় স্বার্থের প্রতি একটা আলাদাভাবে একটা টান কাজ করতেছে। আসলে দেশের চিন্তা, দেশের জনগণের চিন্তার চেয়ে এখন বড় চিন্তা হয়ে গেছে যে আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। এই জন্য দেখবেন অনেক সময় জনগণের স্বার্থের বাহিরে গিয়েও তারা অনেক কার্যক্রম করে ফেলতেছে। বিশেষ করে আমি যদি বলি বিএনপির কথা, এই বিএনপি তো আপনারা গত ১ বছর দেখলেন চাঁদাবাজি, টেন্ডারবাজি, এরপরে মানুষ হত্যা, ওদের নিজেদের দলীয় কোন দলের কারণে নিজের দলের মধ্যেই অনেক মানুষদেরকে হত্যা করা হয়েছে। আমরা যদি লক্ষ্য করি, তাহলে ৫ আগস্টের পর থেকে বিএনপি তাদের গ্রুপিং এর কারণে যে যতগুলো মানুষ এই পর্যন্ত নিহত হয়েছে, ততগুলো মানুষ বিরোধী দলের সাথে সংঘর্ষে এতগুলো মানুষের হত্যা
ঘটনা ঘটেনি। এদিক থেকে আসলে আমরা যদি মানে একসাথে সমুদয়ভাবে প্রত্যেকটা দলের বিশেষায়ন করতে চাই, তাহলে আমাদের বাংলাদেশে আসলে আদর্শিক দল, মানে শুধুমাত্র জনগণের কল্যাণে কাজ করবে এরকম দল আহ, নাই বললেই চলে। তবে জামাত ইসলামকে কিছুটা ধরা যায়। এটা জামাত ইসলামও অনেক সময় দেখা যায় যে নিজেদের স্বার্থের চিন্তা করে, আর এটা স্বাভাবিক। একটা দল নিজেদের স্বার্থের ব্যাপারেও চিন্তা করবে, কিন্তু প্রায়োরিটি তো আগে জনগণের স্বার্থটা দিতে হবে। সেই হিসেবে জামাত ইসলামকে একটু আহ, ভালো লিস্টে মানে রাখা যায় আর কি, অন্যান্য দলের চাইতে। এই লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে দেশের ফিউচার নিয়ে আপনার চিন্তা ভাবনা কি এবং আপনার নিজের ফিউচার নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফিউচার নিয়ে চিন্তা ভাবনা। আহ, প্রত্যেকটা দেশপ্রেমিক মানুষের মধ্যেই দেশের ফিউচার নিয়ে চিন্তা ভাবনা থাকা এটা স্বাভাবিক, এবং সবাই দেশের ফিউচার নিয়ে একটা চিন্তা ভাবনা করে। সবার প্রত্যাশা একটাই থাকে, আমার দেশ একটা আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক, আমার দেশের সরকার স্বচ্ছ এবং নৈতিকতার সাথে রাষ্ট্র পরিচালনা করুক, আমার দেশের সরকার জনগণের মতামত, জনগণের ম্যান্ডেটকে পূর্ণ গুরুত্ব প্রদান করুক, এবং দেশটাকে আধিপত্যবাদ থেকে, দুর্নীতি থেকে, সকল প্রকার অন্যায় অবিচার থেকে এবং বহিরাগত আক্রমণ থেকে আহ, বাঁচিয়ে রাখুক, এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করুক। এটাই হচ্ছে দেশের প্রতি আমার প্রত্যাশা, এবং এই ফিউচারটাই আমি আশা করি। দ্বিতীয়ত, আমার ফিউচার, দেখেন, ব্যক্তিগত ফিউচার আসলে নিজের হাতে না, আল্লাহ তাআলা যাকে যেভাবে নিবেন সেভাবেই যেতে হবে। তবে চেষ্টারও একটা কথা আছে, যে মাং জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। সেই হিসাবে আমি আসলে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করেন। তো নির্দিষ্ট লক্ষ্য যদি বলতে চাই, তাহলে স- আমার ব্যক্তিগত ফিউচারের জন্য আমি আসলে এখনো পড়াশোনা করতেছি। তো পড়াশোনার পাশাপাশি একটা চাকরির বিষয় আছে। সরি, একটা ফোন আসছিল আর কি, এই জন্য। তো নিজের ফিউচারটা এমনভাবে সাজাতে চাই যেন দিন এবং দুনিয়া দুইটার মধ্যে একটা অবদান রেখে যেতে পারি। আল্লাহ তাআলা যেন দুনিয়ার কার্যক্রমের জন্য আমাকে আখেরাতে একটা উত্তম বিনিময় দান করেন, আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। এটাই হচ্ছে আমার ফিউচার প্ল্যান আর কি। লাস্ট প্রশ্ন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, যেটা মাসুদ টিভি 24 সম্বন্ধে আপনার চিন্তা ভাবনা কি এবং আমাদের চ্যানেল নিয়ে আপনার ভাবনাটা কি, সেটা যদি দর্শকদের সাথে শেয়ার করতেন। দেখেন, চ্যানেল মাসুদ টিভি 24, এখানে যেহেতু আমাকে আনা হয়েছে, আমি আমন্ত্রিত হয়ে আসছি, এটা আমার অত্যন্ত আনন্দের বিষয় এবং আমি খুশি হয়েছি। দ্বিতীয়ত, চ্যানেলের কর্তৃপক্ষ যারা আছেন এবং যারা চ্যানেলে আসেন, সকলেরই কিন্তু প্রত্যাশা থাকে যে চ্যানেলটা বড় হোক, এই চ্যানেলের দ্বারা মানুষ কিছু জানতে পারুক, উপকৃত হোক। তো এটার জন্য কিন্তু আসলে মানুষের কাছে একটা বার্তা পৌঁছানোর জন্য এটা চ্যানেলটা বড় থাকা দরকার। আর বড়টা কিন্তু যারা দর্শক থাকেন, আপনারা যারা থাকেন, আপনাদের মাধ্যমেই কিন্তু একটা চ্যানেল বড় হয়। তো যারা ইউটিউব থেকে দেখবেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, তারা অবশ্যই ফলো করে দিবেন, এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আহ, জানাবেন কমেন্টের মাধ্যমে। যেমন আজকে আমাদের এই আলোচনা, সেই আলোচনার মধ্যে আপনার প্রশ্ন থাকতে পারে, আপনার মতামত থাকতে পারে, সেগুলো জানাতে পারেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী এপিসোডগুলা হবে। এভাবেই হয়তো আহ, আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। তো যেহেতু মাসুদ টিভি 24 চ্যানেলটি এখনও অনেকটাই ছোট, আশা করি আপনারা এই চ্যানেলটাকে যদি সাপোর্ট করেন এবং এই চ্যানেলের যা তথ্য উপাত্ত দেওয়া হয় সেগুলো জানার জন্য পাশে থাকেন, তাহলে এই চ্যানেলটা বড় হতে বেশি সময় লাগবে না। আর অবশ্যই মাসুদ টিভি 24-কে সর্বাত্মক সাপোর্ট দেবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমাদের আলোচনা শুনছেন, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের আলোচনা শুনছেন, তারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন, এবং তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আহ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত মেহমানকে। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একান্ত
শেষেই চলে আসছি। আরও কথা বলার দরকার ছিল, শোনার দরকার ছিল, সময় সাপেক্ষ হয়নি। এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের সম্মানিত মেহমান, যিনি আল খাদমা ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা মহাপরিচালক এবং বর্তমান সভাপতি এবং আমোদপুর সামাজিক সংগঠন সমাজসেবা ফোরামের অন্যতম সদস্য এবং তারুণ্যাত্ম সেবা নান্দাইল মোমিনশাহির বাংলাদেশের অন্যতম সংগঠনের সদস্য। আমরা তার ব্যক্তিগত সামাজিকত সমস্ত জীবনে যত তা সে উন্নতি করতে পারে এই চিন্তাভাবনা নিয়ে আমরা আমাদের আজকের টক শো এই পর্যন্তই। এবং সম্মানিত দর্শক, আমাদের সাথেই থাকবেন, সঙ্গেই থাকবেন, মাসুদ টিভি 24 এর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।